আমাদের চ্যানেলে ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। এত জোরে কেউ ধরে? ব্যথা পেয়েছি আমি। আপনি যদি আমায় কান ধরে অভ্যাস করাতে পারেন তাহলে আমিও আপনাকে মুখে পানি ছুঁড়ে মারার অধিকার রাখি। আহানিশ মনে মনে ফিসেল হাসে। এই তো আহান্তিকা একটু একটু করে নিজের অধিকার বুঝে নিচ্ছে। এতদিন সে ভয় চুপসে থাকতো, আহানিশকে দেখলেই কেমন গুটিয়ে নিত নিজেকে, যা আহানিশের নিকট একটু ভালো লাগতো না। নিজেকে কেমন অপরাধী মনে হতো। পরিশেষে আহানিশ ফের কাছে টেনে নেয় আহান্তিকাকে। ললাটে নিজের উষ্ণতার স্পর্শ দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, যার যার অধিকার তার তার আদায় করে নিতে হয়, এটাই মিন করলে তুমি। তাই নিজের অধিকার নিজে বুঝে নিলাম জান। এখন থেকে প্রত্যেক সকালে তোমাকে আমায় চুমু খেতে হবে। আজ আমি খেয়েছি, কাল হতে তুমি। মনে থাকবে তো? আর না থাকলেও সমস্যা নেই, আমি আছি না মনে করিয়ে দেওয়ার জন্য। কথা শেষ রুম থেকে বেরিয়ে যায় আহানিশ। আহান্তিকা সেদিকে বোকা বোকা চোখে তাকিয়ে আছে। বাই এনি চান্স এবারও সে নিজের পায়ে কোড়াল মারল না তো? প্রশ্নটা মনে আড়ালে কেমন কান্নায় দম আটকে আসে তার। আচ্ছা, সে এত বোকা কেন? আহানিশের ফাঁদে পা দিল কিভাবে? কি চালাক এই মানুষ! পরন্ত বিকেলে আহান্তিকা তাদের দিঘির পাড়ে পা ডুবিয়ে বসেছিল। মোড়ে তার অজানা কারণে ভীষণ তিক্ত রূপ ধারণ করে আছে। একটু আগে সে তাকে ঠাটি একটা চর মেরে এসেছে অযথায়। তারা কাঁদেনি, অন্য সময় হলে কেঁদে ভাসাতো, কিন্তু বোনকে এতদিন পর কাছে পেয়ে তার হাতে দাবাং চর যেন মিষ্টি লাগছে। তারা চর খেয়েছিল, হেসেছিল শুধু। তা দেখে আহান্তিকা রেগে চলে এসেছে দিঘির পাড়ে। সময় অতিবাহিত হতেই তার পাশে ধপাস করে এসে বসে পড়ে আহানিশ। আহান্তিকার ডানে তাকায়, কালো শার্টে একদম এটে সেটে আছে আহানিশের শরীরে। ললাটে হতে এখনো বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়ছে। আহানিশ পকেট হতে টিস্যু বের করে ঘাম মুছে নেয়। তারপর আহান্তিকার মুখশ্রীর প্রতি পূর্ণ দৃষ্টি দিয়ে সে বলল, কি ব্যাপার, এখানে বসে আছো যে? আহান্তিকার দিঘিতে দৃষ্টি দেয়। পরিষ্কার পানিতে তার আর আহানিশের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। অদ্ভুত সুন্দর দেখাচ্ছে, নজর কাড়ার মতো। আহান্তিকা এবার ঠোঁট যুগল প্রসারিত করে বলল, আমার কিছু ভালো লাগছে না। কেন? জানি না। আহান্তিকা বিষণ্ণ কণ্ঠে বলল। আহানিশের বুকে কেমন ছ্যাদ করে উঠল। এই মেয়ে অকারণে মন খারাপ কেন? সে নিজেকে ধাতস্থ করে গম গম সুরে বলল, ও বুঝেছি, কেন তোমার মন খারাপ? আহান্তিকা কৌতূহল নিয়ে প্রশ্ন করলো, কেন? কারণ আমি আজ তোমায় জাস্ট একটা চুমু খেয়েছি, এর জন্য তোমার মন খারাপ। নটি গার্ল বললেই তো পারো। আমি এখনই তোমাকে চুমু খাচ্ছি, বলো কোন গালে আগে দিব? আহান্তিকার রাগে দুঃখে আহানিশের হাত ধরে টেনে সজোরে একটা কামড় বসিয়ে দেয়। আহানিশ তার পরিপ্রেক্ষিতে শুধু হাসে শব্দ করে। তা দেখে আহান্তিকার রেগে দ্বিগুণ রাগে গজগজ করে বলে, ফাজিল লোক, সারাক্ষণ উল্টাপাল্টা চিন্তা নিয়ে ঘোরে। সারাক্ষণ কি সব চুমু টুমু এসব নিয়ে ভাবেন। ছি ছি ছি, ভাবা যায় এই লোক কিনা আবার এমপি হয়েছে। আহান্তিকার কথার পরিপ্রেক্ষিতে আহানিশ ফের শব্দ করে হাসে। আজব তো, আজ এত অযথা কারণে তার হাসি পাচ্ছে কেন? সে আহান্তিকার কোমর ধরে টেনে নিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। আহান্তিকা ছটফট করে আহানিশ নম্র কণ্ঠে বলল, হুশ, নড়াচড়া করো না, সূর্য অস্ত যাওয়ার মুহূর্তটা ফিল করো। চুপ হয়ে যায় আহান্তিকা। দৃষ্টি সামনে পশ্চিমের দিকে। কমলাটে সূর্য ধীরে ধীরে পৃথিবী হতে বিদায় নিচ্ছে। ইস, কি মোহনীয় দৃশ্য! উসমানের সামনে স্তব্ধ রূপে দাঁড়িয়ে আছে আহান্তিকা। যেখানে প্রায় 2 বছর যাবৎ আহান্তিকা শুনে এসেছে তার উসমান মৃত। আজ সেই লোকটা নিজের সামনে জীবিত অবস্থা দেখে সে নিস্তব্ধতা ধারণ করছে। বারংবার নিবৃতে সৃষ্টি হয়েছে একটাই প্রশ্ন, তার নানা মৃত হলে তার সামনে সুস্থ স্বাভাবিক রূপে দাঁড়িয়ে আছে কি করে? আহানিশ কিছু দূর হতে পর্যবেক্ষণ করে আহান্তিকার বর্তমান অবস্থা। সে বুঝতে পারল আহান্তিকা বর্তমান নিভৃতে ভয়ঙ্কর প্রলয়ঙ্কারী প্রশ্নবিদ্ধ গহীনে। অয়নকে বলে নিয়ে সে সামনে এগিয়ে যায়। আহান্তিকার পাশে দাঁড়িয়ে খানিক নিচু হয়ে আহান্তিকার কানে ফিসফিস করে বলল, রিল্যাক্স আয়ন্তিকা, মাথায় প্রেসার দিও না বেশি। নানা বেঁচে আছেন, তাকে এতদিন লুকিয়ে রাখা হয়েছিল। স্পষ্ট ভাষায় যাকে কিডন্যাপ বলে।
আয়ন্তিকা বিস্ফোরিত চাহনি দিয়ে আহানিসের দিকে দৃষ্টি দেয়। আখি পল্লবের ভাষায় সে আকত সুরে আহানিসকে সবকিছু খুলে বলা ছিল অনুরোধ করে। কণ্ঠনালী দিয়ে তার কিছু বলার মতো শক্তি সামর্থ্য নেই। কেমন থরথর করে কাঁপুনি দিচ্ছে শরীর। কণ্ঠনালী যেন জমে পড়ো। আহানিস তাকে চোখের ভাষায় আশ্বস্ত করে বলল শান্ত হতে। সে একে একে সব বলবে। খানিকক্ষণ বাদে জমিদার বাড়ির অন্দরমহল হতে টেনে হিচড়ে আনা হয় নাহি আহমেদকে। মহিলা পুলিশ তার হাত করা পুড়িয়ে টেনে টেনে নিয়ে আসছে। তারই পেছনে আসছে আয়না। চিন্তায় তার চোখ মুখে ঘাম জমেছে। চেঁচিয়ে সে বলল, আপনারা আমারে এইভাবে টেনে নিয়ে যাইতেছেন কেন? জানেন উনি কে? জমিদার বাড়ি করতে উনি, ছাড়েন আমারে। আয়নার কথাগুলো যেন কানে গেল না মহিলা পুলিশ দুজনের। নিজেদের উপর করা কাজ অনুসরণ করে তার নাহিয়া আহমেদকে টেনে এনে জমিদার বাড়ির ঠিক মধ্যখানে দাঁড় করে। আহান্তিকা হতভম্ব। কি হচ্ছে এসব? আহানিসের দিকে চাহনি দিতেই আহানিস তাকে বারংবার শান্ত হতে অপেক্ষা করতে। কিন্তু ওইসব দেখে এগুলো পালন করা যায়? আহান্তিকা মনোরোগ ধরে রাখতে না পারে সে এগিয়ে যায় আহানিসের সামনে। তেজি কণ্ঠে বলল, কি করছেন এসব? পুলিশ ডেকে এনেন, নানুকে এভাবে হেনস্থা করছেন কেন? কি সমস্যা আপনার? আহানিস আহান্তিকার হাত ধরে হ্যাচকা টানে তার নিজের পাশে এনে দাঁড় করায়। চোখ গরম করে শান্ত কণ্ঠে বলল, একদম চুপ থাকবা, একদম। আহান্তিকা ফের চেষ্টা করে মৌনতা পালন করতে, কারণ এখনকার আহানিসকে দেখতে তার বড্ড ভয় লাগছে। কেমন হিংস্র চাহনি উদ্ভ্রান্তের ন্যায় তাকিয়েছিল তার দিকে। আহানিসের আদেশ অনুসারে জমিদার বাড়িতে অলরেডি গ্রামের সবাই উপস্থিত হয়ে গেছে। সবাই কানাঘুষা করছে। কেউ কেউ তো তেরা চোখে নাহিয়া আহমেদের দিকে তাকে বিদ্রুপ মন্তব্য করছে। পুরো ঘটনায় নাহিয়া আহমেদ একদম চুপ। ওসমান গভীর দৃষ্টিতে তাই দেখছিলেন। নিজের করা কৃতকর্মে উসমান ইচ্ছে হয় নাহিয়ার পা ধরে মাপ চাইতে, আবার নাহিয়ার করা কৃতকর্মের মনে উঠলে তার রাগ থরথরে বেড়ে যায়। আহানিস উঠানের মাঝখানে দাঁড়িয়ে উঁচু কণ্ঠে বলল, সবাই একটু আমার দিকে তাকান। আজ আপনাদের অতি একজন সম্মানিত ব্যক্তি নাহিয়া আহমেদের করা কুকর্মের বর্ণনা দিব। সবাই একটু শুনবেন। আহানিসের বলা শুরু করে। নাহিয়া করা সব কুকর্ম একে একে বলতে থাকে। উসমান এত বছর আটকে রাখা সম্পত্তির জন্য ছাল তুলে তার সাথে আহাতিকার বিয়ে দেওয়া, বাচ্চার জন্য উইল অনুসারে উজমার মৃত্যুর কাহিনী, প্ল্যানের আরেক হোতা তার ছোট ভাই নুহিদ, আহানিয়াকে ফাঁসানো, আহানিয়ার এই প্ল্যানে সাপোর্ট করা, সবকিছু বলে ক্ষান্ত হয় আহানিস। কানাঘুষা করা সবাই এখন নির্বাক ভূমিকা পালন করছে। কারোর মাথায় এত ব্যাস থাকতে পারে এটা তাদের জানা ছিল না বোধ হয়। শফিককে হাত করা পরিয়ে এক পাশে দাঁড় করে রাখানো হয়েছে। উসমান দাঁড়িয়ে আহাতিকার পাশে শফিককে এক দৃষ্টিতে তাকিয়ে আছে উজমার দিকে। উজমা অপেক্ষা করে সে দৃষ্টি। উজমা আগে থেকেই চাতুরতার সাথে আহানিসের সাথে যোগাযোগ করে তার অবস্থান সম্পর্কে বলেছে। আহানিস তাকে খুঁজে বের করছিল, অতঃপর তারা ফাঁদ ফেলে শফির জন্য। উসমান তার জন্য ঘনিষ্ঠতা চায় শফিকের সাথে। শফি তার প্রতি গলে পাড়ি হওয়ার পর উসমান চুপিসারে আহানিসকে সব খবরাখবর দিত। শফি জানতো উসমানকে কোথায় আটকে রাখা হয়েছে। পরিশেষে পুলিশ নহিদ, নাহিয়া এবং শফিকে নিয়ে যায়। আহানিস এসে দাঁড়ায় আয়ন্তিকার পাশে। তার দৃষ্টি আয়ন্তিকার ফ্যাকাশে মুখশ্রীর প্রতি। কেমন মরমরা হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে আয়ন্তি। সবাইকে বলে আনিস আয়নাকে টেনে রুমে নিয়ে আসে। সে আয়ন্তিকার কোমল গাল তার বলিষ্ঠ হাত স্থাপন করে নরম সুরে বলল, আয়ন্তী, এমন মনমরা হয়ে আছো কেন? দাদির করা কৃতকর্মে কি তুমি খুব বেশি আঘাতপ্রাপ্ত হয়েছ? আয়ন্তিকার ঠোঁট কামড়ে কান্না আটকে বলল, মানুষ এত খারাপ হয় কেন? লোভের বশে তিনি এমনটা করতে পারলেন কি করে? ছোট থেকে তাকে কত সম্মান করতাম, কতটা ভালোবাসতাম আমি। নানুও তো আমায় আদর করত, কিন্তু আয়ন্তিকা কেঁদে দেয় নিভৃতে। আনিস লম্বা লম্বা শ্বাস ফেলে। লোভ মানুষকে অন্ধ বানিয়ে দেয়, পশুতে তৈরি করে। এমনটা দাদির ক্ষেত্রেও হয়েছে। লোভে পড়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন। তাছাড়া এখানে দাদারও দোষ আছে। তিনি যদি দাদির প্রতি এতটা অত্যাচার না করত, হয়তোবা এই দিন দেখতে হতো না আমাদের। আয়ন্তিকার নাতু জানু হয়ে
অশ্রু বিসর্জন দেয়। আহানিশকে কাছে টেনে নেয়, তাকে নিজের আলিঙ্গনে আবদ্ধ করে থুতনি রাখে আহান্তিকার মাথার উপর। পিঠে হাত রেখে চেষ্টা করে আহান্তিকার কান্না থামানো, তবে সে বুঝি এবারও ব্যর্থ। আহান্তিকা আহানিশের বুকে কাজটা শার্টটা আঁকড়ে ধরে নিভৃতে বিনা শব্দে অশ্রুপাত করে। রাতের দিকটা নানার সাথে কথা বলে সে আহান্তিকার রুমটা অন্ধকার, তবে পূর্ণিমা হওয়াতে পুরোপুরি আধার ছেয়ে যেতে পারেনি রুমটা। রুম অন্ধকার দেখে ভ্রুটি কুচকে নেয় সে। আহানিশকে রুমে নেই, এত রাতে এই মানব কোথায় গেল? আহান্তিকা চাপা সুরে বলল, অহর্নিশ, আপনি কি রুমে নেই? সঙ্গে সঙ্গে ব্যালকনি হতে ভরাট কণ্ঠে আহানিশ বলল, বেলকনিতে আমি আয়ন্তিক, দরজা লাগিয়ে এখানে আসো। লাইট অন করবে না? আহান্তিকা আহানিশের বলা মতন সব কাজ সম্পূর্ণ করে বারান্দার দিকে এগিয়ে যায়। চাঁদের স্বচ্ছ আলোয় স্পষ্ট রূপে সে দেখতে পেল আহানিশকে, তবে একটা ব্যাপার তাকে মুহূর্তে ভারী লজ্জায় ফেলল। আহানিশ শার্টলেস, মাথা উঁচু করে রেলিং এ এক হাত রেখে সে আকাশের চারটার মাঝে দৃষ্টি নিবৃত করে রেখেছে। আহানিশকে আজও আহান্তিকার লজ্জা পায় শার্টলেস দেখলে, অথচ গুনে গুনে তাদের সংসার জীবনের বয়স 1 বছর পার করে ফেলেছে। ওখানে দাঁড়িয়ে কেন? কাছে আসো। আহান্তিকা খানিকটা অবাক হয় এগোয় না, তাকে আহানিশ বুঝলো কিভাবে সে দাঁড়িয়ে, তাও তার হতে দূরে। আহান্তিকা এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, আপনি বুঝলেন কি করে আমি আপনার থেকে দূরে দাঁড়িয়ে? আহানিশ শটান হয়ে দাঁড়িয়ে আহান্তিকার পানে দৃষ্টি দেয়, আসক্তময়ী দৃষ্টি। চোখ দুটো চাঁদের পূর্ণ আলোয় কেমন নিশাটে আভাস পরিণত হয়েছে। আহান্তিকা কেঁপে উঠলো খানিকটা। এটা খুবই সিম্পল। তুমি আমায় শার্টলেস দেখে নিশ্চিত নির্লজ্জদের মতো দরজায় দাঁড়িয়ে হা করে তাকিয়েছিলে? হ্যাঁ। এই, আপনি কি সবাইকে নিজের মতো নির্লজ্জ ব্যক্তি মনে করেন? হ্যাঁ, আপনি নির্লজ্জ, আমি নই। যথেষ্ট লজ্জা আছে আমার মাঝে। হ্যাঁ, এতই লজ্জা আছে যে আমি শার্ট খুললে তোমার গাল দুটো আপেলের মতো লাল হয়ে যায়। নিজের লজ্জা সামলাও, দেখা যাবে কোনো একদিন তোমার গালকে আপেল মনে করে কামড় দিয়ে খেয়ে ফেলেছি, তখন কিন্তু আমাকে দোষারোপ করতে পারবে না। অসভ্য লোক। এই অসভ্য বলা ছাড়া আর কিছু বলতে পারো না? বোরিং হয়ে গিয়েছে আমি এটা শুনতে শুনতে। কয়েকটা গালিও তো দিতে পারো নাকি? তোমার গালিগুলো খুব সুইট হয়, ইউনিক টাইপ। পাতিলের বাচ্চা, হাউ সুইট গালি। চুপ থাকুন। আহানিশ চুপ হয়ে যায়, তবে সে এখনো মিটমিটে হাসছে। আহান্তিকা থতমত খাওয়া চেহারা দেখে আহান্তিকার সামনে এগিয়ে দুহাত রেলিং এ রেখে কিছু ভর তার উপর ছেড়ে দেয়। তপ্ত শ্বাস পেলে আশপাশ দেখতে ব্যস্ত হয়ে পড়ে তার চক্ষু যুগল। রাতের পরিবেশটা অজান্তেই তার মনে বিশাল এক জায়গা দখল করে নিয়েছে। খানিকক্ষণ বাদে আহান্তিকা অনুভব করে তার ঘাড়ে তপ্ত শ্বাস, কিছুটা ধারালো পূর্ণ কিছু তার কাঁধে স্থাপন করা ক্ষণমাত্র। নেত্র পল্লব বন্ধ করে নিয়ে আয়ান্তি অনুভব করে আহানিশের অস্তিত্ব। সে তার কাঁধে থুতনি রেখেছে, যার দরুন আহানিশের গালে বহমান চাপদারি সুচালো খোঁচা আহান্তিকা অনুভব করছে এই মুহূর্তে। আহানিশ তার দুহাত রেলিং এর মাঝে আবদ্ধ থাকা আয়ান্তিকার দু হাতের উপর সন্তপণে রেখে নিবিড় হয়ে আয়ান্তিকার সাথে ফিসফিস করে কানে কাছে সে বলল, বেঁচে থেকে অসম্ভবনীয় কিছু দেখতে পারলাম, একই সাথে দুটি চাঁদ। তবে আমায় ভূমিতে অবস্থানকৃত চাঁদটা বেশি আকৃষ্ট করছে, খুব বেশি। আয়ান্তিকা আহানিশের মন্তব্যটি বুঝে যায় তৎক্ষণাৎ লজ্জায় আড়ষ্টতা হয়ে নুয়ে পড়ে, কিন্তু অনুভূতিটা ফিল করতে দেয় না তার নিভৃতে গড়া কিছু প্রশ্ন। শেষে আয়ান্তিকা চুপ থাকতে না পেরে চটপট কণ্ঠে বলল, আপনাকে কিছু জিজ্ঞেস করার ছিল। আহানিশ এই মুহূর্তে আয়ান্তিকার হাতে এমন কথা আশা করেনি, তবু সে নিজেকে ধাতস্থ করে বলল, কি বলবা বলো? আয়ান্তিকা শুকনো ঢোক গিলে নম্র কণ্ঠে বলল, শুরুর দিকটায় আপনি আমায় বিয়ে করেছিলেন কারণ শুধুমাত্র নানার জন্য। তখন তো এসবের কিছু সম্পর্কে আপনি অবগত ছিলেন না। নানাকে উদ্ধার করতে আমায় আপনার বিয়ে করা। তবে নানা তো এখন উদ্ধার হয়েছে, আপনি কি তবে আমায় এখন ডিভোর্স দিয়ে দেবেন অহর্নিশ? আয়ান্তিকার করা প্রশ্নে আহানিশ পুরোপুরি শান্ত প্রতিক্রিয়া দেয়। সে আয়ান্তিকার পেছন হতে সরে দাঁড়িয়ে চেয়ারে গিয়ে বসে পড়ে। মুখশ্রীতে স্বাভাবিকতা বজায় আছে। দু হাত দিয়ে আহানিশ নিজের চুল টেনে ধরে মাথা নিচু করে নেয়। সকল কিছু দেখার পরও আয়ান্তিকা শুকনো ঢোক গিলে। তার মনে হচ্ছিল প্রশ্নটা আহানিশে শোনার পরপরই তাকে 3-4টা থাপ্পড় লাগাবে।
এবং সেই থাপ্পড় হয়তো তার 4-5টা দাঁত পড়েছে। তবে আহানিকার চিন্তার কিছুই ঘটতে সে বিপাকে পড়ছে। ব্যাকুলতা নিয়ে চেয়ে আসে সামনে। আহানিস পরবর্তীতে আসলে কি করতে চাচ্ছে তা বোঝার প্রয়াস চালায়। আহানিসের মাথা উঁচু করে নেয় খানিকক্ষণ বাদে, লম্বা শ্বাস ফেলে নম্র কণ্ঠে বলল, হঠাৎ এই প্রশ্ন তোমার মনে জন্ম নিল কেন আয়ন্তিকা? তোমাকে কেউ কি কিছু বলেছে? আহানিকা ব্যতিব্যস্ত হয়ে বলল, না না, কে কি বলবে? তাহলে সবকিছু ফেলে এই ডিভোর্সের কথাই তোমার মাথাতে কেন আসলো একটু আমায় বর্ণনা করে বলো তো। আহান্তিকার নাতু যেন হয়, আঙুল নাড়াচাড়া করে নিজের অস্বস্তিটাকে নির্মূল করার চেষ্টা করে আহানিসের দৃষ্টি দেয়। পরিশেষে দম নিয়ে বলল, আপনি অনেক স্মার্ট, দেখতে ভালো, উচ্চ সমাজের মাঝে আপনার যাতায়াত। সেখানে আমি উচ্চ পরিবারে যতই জন্মগ্রহণ করি না কেন, হাই ক্লাস ফ্যামিলিদের মতে আমি খ্যাত। নর্মালি চলাফেরা করি, ফোনও ঠিক মতো ইউজ করতে পারি না, সবার সাথে মিশতে পারি না। বয়স কম এমন ওয়াইফ কে চায়? আপনার কাজ তো শেষ। আমাকে বিয়ে করার মূল সমস্যাটা মিটে গিয়েছে। তাই বলছিলাম ডিভোর্সের কথা। আমাকে ডিভোর্স দিলে আপনি আপনার লেভেলের কাউকে বিয়ে করতে পারবেন। এক নাগারে বলল আহান্তিকা। শ্বাস টেনে নিয়ে পরিস্থিতি বোঝার জন্য সে মাথা উঁচু করতে আঁতকে উঠল যেন। আহানিস চোখ দুটো বড় সড়ো করে রক্তিম বর্ণ আছে, দাঁতে দাঁত চেপে সে নিজের রাগ দমন করার প্রয়াস চালাচ্ছে। আহানিস তা আহান্তিকার ক্ষণেই বুঝেছে। ভয়ে শুষ্কতা প্রাপ্য গলদেশে ফের সিক্ত করার উদ্দেশ্যে ঢোক গেলে আহান্তি, তবে তেমন কোনো লাভ হলো না। আহানিস হাত মুঠো করে বকের মতো লম্বা লম্বা পা ফেলে হেঁটে এসে ঠিক আহান্তিকার মুখোমুখি হয়ে দাঁড়ালো সে। ডান হাতে এক আঙুল উঁচু করে নিয়ে কর্কশ কণ্ঠে বলল, ফার্দার যদি এসব কথা শুনি আমি তোমার মুখ থেকে আয়ন্তিকা, ট্রাস্ট মি, তোমায় যে কি করব ভাবতেও পারবে না। কার সাথে তুলনা করছো নিজেকে? হ্যাঁ, পৃথিবীতে অনন্যতম সুন্দর বস্তু হচ্ছে চাঁদ। চাঁদকে কখনো মাটির সাথে তুলনা করতে নেই, প্রকৃতি সইবে না। তবে আই ওয়ার্ন ইউ, এসব কথা যদি চিন্তাও করো তোমায় আমি তুলে আছাড় দিব। এটা কিন্তু আমার ক্ষেত্রে অসম্ভব কিছু না, ইউ নো না। আহানিস ফের গিয়ে বসে পড়ল বেতের চেয়ারে, দু আঙুল দিয়ে ললাটে চেপে ধরে নিজেকে সংযত করার প্রয়াস করে। আহান্তিকা ফ্যাস ফ্যাস করে নিয়ে সরে খেতে দেয়। তার কান্না পাচ্ছে অকারণেই। ব্যাপারটা অদ্ভুত লাগলো আহান্তিকার নিকট, তবে তার এই মুহূর্তে কান্না করে প্রশান্তি মিলবে বলে সে কান্না থামালো না, বরং সে সময়ের তালে কান্নার বেগ হুড় করে বাড়তে লাগলো। আহানিস নিজেকে ধাতস্থ করে নিয়ে দেখলো আহান্তিকার কান্না। মুহূর্তে চোখ মুখ কুচকে নেয় সে বিরক্তিতে। এই মেয়ে এত কাঁদে কেন? আহানিস বিদ্রুপ করে বলল, এই মেয়ে, থামো থামো, আগে আমার জন্য এক কাপ কফি নিয়ে আসো। যাও, কফি খেতে খেতে তোমার কান্না দেখবো। এভাবে খালি হাতে পান শামুকে তোমার কান্না দেখার আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই, বুঝলে? ছিচকাতুনি একটা, বিরক্তিকর। আহান্তিকা কান্না থামিয়ে দেয়, পদচারণ শুরু করে বন্ধ করে ঠিক আহানিসের সম্মুখে তেতে উঠে বলল, এই আপনি আমাকে কি মনে করেন? হ্যাঁ, সর্বদা আমার পেছনে পড়ে থাকেন। আমার কান্না আপনাকে দেখতে বলেছে কে? যান, এক্ষুনি চলে যান, রুমে গিয়ে ঘুমিয়ে থাকুন। আমি কাঁদবো মানে কাঁদবই। ওকে, কান্না করো। নিজের পেতনি রূপটাকে যদি এতই শো অফ করানোর ইচ্ছে করে, তাহলে আমি বলছি কি, তুমি তোমার কান্না করার একটা ভিডিও আমায় দাও, আমি ফেসবুকে আপ দিয়ে দিব, সবাই দেখবে, তোমার কান্নাও করা হবে, শো অফও হয়ে যাবে। আইডিয়াটা ভালো লাগলে বলিও। আহানিস নিজের কথা সম্পূর্ণ করে দ্রুত রুমে চলে যায়। ওখানে থাকা মানেই বিপদ। দেখা যেতে পারে আহান্তিকা এখন রেগে তাকে 2-4টা থাপ্পড় দিয়ে বসলো, শেষে কিনা এমপি বউয়ের হাতে চড় খাবে। ছি ছি ছি, কি বিশ্রী ব্যাপার। রুমে এসে অন্ধকারে হাতে নিজের টি শার্টটা খুঁজে পড়ে নেয় আহানিস। বিছানায় গিয়ে ধপ করে শুয়ে পড়ে। ঘুমানোর দরকার, আজ প্রচুর ধকল গিয়েছে, কিন্তু আহান্তিকাকে ছাড়া কি তার ঘুম আসবে? তবুও আহানিস ঘুমানোর প্রয়াস চালায়, কারণ আহান্তিকা এখন রুমে আসবে না তা সে নিশ্চিত। তবে খানিকক্ষণ বাদে আহানিস চিন্তাধারাকে মিথ্যাতে রূপান্তরিত করে আহান্তিকা রুমে আসে। রুমে আসার পর সে সরাসরি বিছানায় আহানিসের পাশ ঘেঁষে উল্টো হয়ে শুয়ে পড়লো। আহানিস কিছুক্ষণ চমকে তাকে একসময় আহান্তিকাকে নিজ আলিঙ্গনে আবদ্ধ করে ঘুমিয়ে পড়ে। আহান্তিকা এতে বিশেষ বাধা প্রদান করে না।
আজ ঢাকাতে ফিরে যাওয়ার দিন আহান্তিকা এবং আহানিসের, যার ফলে সকালতেই মন খারাপ আহান্তিকার। আহানিস তা দেখে চেষ্টা করছিল আর কিছুদিন থাকা যায় কিনা গ্রামে, কিন্তু তা বিফলে গিয়েছে। ঢাকায় তার প্রচুর কাজ জমে আছে। তাছাড়া আহান্তিকাকেও কলেজে ভর্তি করাতে হবে। ব্যাগপত্র হাতে নিয়ে আহানিস পেছনে ফিরে বলল, জলদি আসো আয়ন্তিকা, সময় নেই আমার। আজ তথ্যমন্ত্রীর সাথে মিটিং আছে, জলদি বের হও। আহান্তিকা গুটি গুটি পায়ে পদচারণ শুরু করে। বাড়ির বাহিরে সে এসে তারা থামে। গাড়িতে ড্রাইভার ব্যাগপত্র রাখার পর আহানিস আহান্তিকার দিকে দৃষ্টি দেয়। আহান্তিকার মায়ের গলা জড়িয়ে কান্না করছে। ইস, এই মেয়েটা এত কাঁদে কেন ভেবে পায় না আহানিস। কথায় কথায় শুধু ফ্যাস ফ্যাস করে কান্না। চোখের ভেতরে কি সমুদ্র সেটা আছে করা আছে হয়তো, নাহলে এত পানি আসে কোথা থেকে? আহানিস বেকুব। অযৌক্তিক চিন্তাধারায় এতে সে লজ্জিত বোধ করে নুয়ে যায়। আহান্তিকার সাথে থেকে থেকে সে দিন দিন কেমন উদ্ভট চিন্তা করা শুরু করছে। ছি। আয়না আহান্তিকার এক হাত ধরে এগিয়ে এসে বলল, আমার মেয়েটাকে দেখে রেখো অসীম, ও এখনো অবুঝ, ভুল হতেই পারে। ওর সাথে কখনো উঁচু গলায় কথা বলো না। আনিস মৃদু কণ্ঠে বলল। জি ফুপি। আহান্তিকা গাড়িতে বসতেই আনিস ড্রাইভারকে নির্দেশ দেয় গাড়ি স্টার্ট দিতে। যতক্ষণ অব্দি মা আর তাকে দেখা যায় আহান্তিকা ততক্ষণ অব্দি তাকে বাহিরের জানালা দিয়ে পরিশেষে সিটে মাথা এলিয়ে দেয় সে। মন খারাপ করো না, আমরা আবারও আসবো ইনশাআল্লাহ। চট করে ডানে তাকায় আহান্তিকা। আনিসের কথার প্রেক্ষিতে শুধু স্নান হাসে সে, উত্তর দেয় না। আনিস চুপ করে আহান্তিকার কোমল হাত নিজের হাতের মুঠো নিয়ে শক্ত করে ধরে রাখে। সিটে মাথা এলিয়ে দিয়ে সে আহান্তিকার কোমল হাতটা নিজের বুকের বাঁ পাশটায় চেপে ধরে। আহান্তিকা ততক্ষণে ঘুমে বিপর, তাই সে হাত ছাড়িয়ে নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠল না। জেগে থাকলে নিশ্চিত লজ্জায় কুকড়ে যেত। কলেজে ওঠার পর আহান্তিকা ব্যস্ত যেন হুড়মুড়িয়ে বেড়ে গিয়েছে। সায়েন্স নিয়ে পড়তে গিয়ে বেহাল দশা তার। আফসোস হচ্ছে কেন সে সায়েন্স নিল। পড়ালেখা এমনিতেই সে ফাঁকিবাজ টাইপের স্টুডেন্ট। কলেজ থেকে বাসে এসে ফিজিক্স সেকেন্ড পেপারটা বই নিয়ে বসলো। কিছুই মাথায় ঢুকছে না দেখে শেষে বিরক্ত হয়ে বইটা পাশ করে টেবিলে ফেলে ব্যালকনিতে এসে দাঁড়ায়। দুপুর টাইমে আহানিস সাধারণত আসে না বাসে, বাইরে খেয়ে নেয়, যার দরুন আহান্তিকাকে রাত অবধি একা একা কাটাতে হয়। আশপাশ দেখার মতো যখন সে কিছু ধপ করে পড়ার শব্দ ভয় পেয়ে যায়, পেছনে তাকায় আহান্তিকা। আহানিসকে বিছানায় শুয়ে থাকতে দেখে ভূত দেখার মতো চমকে যায় সে। ব্যালকনি থেকে এক প্রকার ছুটে রুমে আসে। আহানিসের নেত্র পলক বন্ধ। আহান্তিকা কৌতূহল নিয়ে বলল, আপনি? আর মোড়া ভেঙে আহানিস উঠে বসে আহান্তিকার কণ্ঠ শুনে ভুরু কুচকে নিয়ে বলে, আমি। এত অবাক হওয়ার কি আছে? না মানে আপনি তো কখনো দুপুরের দিকে আসেন না, তাই আর কি। আজ এলেন যে? ভাবলাম বাচ্চা বউ একা একা বাসায় কান্নাকাটি করছে, তাই আমিও গিয়ে একটু সাপোর্ট দেই, তাই চলে আসলাম। কথা শেষে আহানিস তার বাম চোখ টিপ দেয় আহান্তিকার পানের দৃষ্টি দিয়ে। আহান্তিকা গাল ফুলে চুপ করে থাকে। লোকটা সবসময় তাকে রাগানোর রুচিলায় কোনে থাকে, বিরক্তিকর। আহান্তিকা নিজেকে ধাতস্থ করে নিয়ে বলল, আপনি কি দুপুরে খেয়ে এসছেন নাকি খাবেন? খাবো, খেয়ে আসিনি তাড়াহুড়ো করে আসাতে। তুমি দুপুরে খেয়েছো? না। আহানিস আহান্তিকার করা প্রত্যুত্তরে রেখে যায় খানিকটা। কণ্ঠে রাগী স্বর টেনে এনে সে বলল, বাসায় একা থাকো তুমি, আমার তোমাকে টাইম দেওয়া হয় না। তার উপর যদি খাওয়া দাওয়া নিয়ে অনিয়ম করো তাহলে অসুস্থ হয়ে পড়তে বেশি দিন লাগবে না। নিজের প্রতি এত কেয়ারলেস কেন তুমি? অ্যাটলিস্ট নিজের ভালোটা তো নিজে বুঝো। আর যেন আমি কখনো না শুনি তুমি টাইমের খাবার টাইমলি খাওনি, মনে থাকবে? হাস্যরত অবস্থাতে থেকেই হুট করে আহানিসকে রেগে যেতে দেখে চমকে যায়। পরবর্তীতে নাতুজানু হয়ে মিনমিন সুরে বলল, মনে থাকবে। তৎক্ষণাৎ রুম থেকে বেরিয়ে গিয়ে প্রশান্তির শ্বাস ফেল আহান্তিকা। চট জলদি যাবতীয় কাজ সম্পূর্ণ করে আহানিসকে খাওয়ানোর জন্য ডাক এনে সে আহানিসের ডান পাশে বসে পড়ে। প্লেটে হাত দেওয়া মাত্রই আহানিস আড়ষ্টতা দিয়ে বলল, নিজে খাওয়ার সাথে আমাকেও খাইয়ে দিতে হবে বউ। আহান্তিকা ভ্যাবা চাকাকে প্রত্যুত্তরে বলল, কেন? কেন মানে কি? স্বামীর আদেশ পালন করতে হয় স্টুপিড। যা বলেছি তা করো। আহানিসের কথার পরিপ্রেক্ষিতে আহান্তিকা ধমে যায় খানিকটা। সে কিছুটা কুসংস্কারে বিশ্বাসী। আগত নিজে হাতে খাইয়ে দেওয়া শুরু করে সে আহানিসকে। খাবার পর্বে মধ্যেতে কলিং বেলের শব্দে কর্ণপাত হয়। আহানিস উঠে গিয়ে দরজা খুলে দেয়। দরজার উপাশে থাকা ব্যক্তিকে দেখে মুহূর্তে তার মুখ পাংশেটে আকার ধারণ করে। অহনা নিঃশব্দে কেঁদে যাচ্ছে।
অয়ন্তিকা হতভম্ব। এভাবে হুটহাট কান্নার মানে তার বোধগম্য হলো না, এবং অয়ন্তিকা এটাও বুঝতে পারলো না কেন অহর্নিশ অহনাকে দেখে এমন পাংশুটে মুখ বানিয়ে খাবার প্লেটে রেখে রুমে চলে গেল। এরকম আরো কয়েকবার লক্ষ্য করেছে সে। অহর্নিশ অহনাকে দেখলেই বিদঘুটে আচরণ করে, কখনো রেগে কথা বলে, কখনো তো কথাই বলে না। মায়ের প্রতি অহর্নিশের এমন আচরণ দেখে আয়ন্তিকার রাগ হয়, প্রচন্ড রাগ। এ কেমন মানুষ অহর্নিশ? আয়ন্তিকা সবেমাত্র অহনাকে জিজ্ঞেস করেছিল কেন অহর্নিশ তার প্রতি এমন আচরণ করে। এই প্রশ্নটা করার পর অহনা কেঁদে চলেছে একেবারে। কিন্তু আয়ন্তি বুঝলো না সে কি কোনো কান্না করার মতো প্রশ্ন করেছে না তো। তাহলে আয়ন্তিকা অহনার দিকে পূর্ণ দৃষ্টি দিয়ে বলল, মামি তুমি কি আরো কিছুক্ষণ কান্না করতে চাচ্ছ? অহনাগার উঁচু নিচু করে ইশারা করে হ্যাঁ জানায়। অয়ন্তিকা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, তুমি তোমার কাজ করো, তাহলে আমি যাবো আর আসবো। আসার পর তোমার এই কান্না যদি চলমান দেখি তাহলে আমি কিন্তু তোমার সাথে আর কখনোই কথা বলবো না। কথা শেষে আয়ন্তিকা এক মুহূর্ত দাঁড়ালো না, চট করে চলল অহর্নিশের রুমের উদ্দেশ্যে। রুমে এসেই সে দেখলো অহর্নিশ জানালার কাছে কেমন থমথমে মুখ নিয়ে বাহিরে দৃষ্টি স্থাপন করে রেখেছে। চোখ দুটো কেমন চকচক করছে। তবে আয়ন্তিকা তা দেখেও না দেখার বান করে এগিয়ে যায় সামনে। অহর্নিশের সন্নিকটে দাঁড়িয়ে ঠাস করে দুটো থাপ্পড় মেরে দেয়। রাগে রীতিমতো কাঁপছে সে। অহর্নিশ হিম্বল দৃষ্টিতে তাকায়, গালে হাত দিয়ে বরকানু কণ্ঠে বলল, থাপ্পড় মারলে কেন আয়ন্তিকা? আয়ন্তিকা ফুঁসে উঠে বলল, মাত্র তো দুটো মেরেছি, এখন আরো 4টা মারতাম, দয়ার খাতিরে ছেড়ে দিয়েছি। অহর্নিশ অসহায় কণ্ঠে বলল, কিন্তু আমি করেছিটা কি? কি কারণে আমার উপর এত রেগে আছো? মায়ের সাথে কেউ এমন ব্যবহার করে? মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আপনি তো জানেন। উফ, জানবেন কি করে? নামাজ কোরআনের মত জানবেন কি করে? নামাজ কোরআনের তো খবরই নেই আপনার। আমি সেই প্রথম হতে দেখছি আপনি মামির সাথে উদ্ভট ব্যবহার করেন। অপমান করতেও দেখেছি একদিন। আপনার বিবেকে বাঁধে না? যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এত কষ্ট সহ্য করলো, আপনি তাকেই কষ্ট দিচ্ছেন কেন অহর্নিশ? কারণটা বলুন দয়া করে, কি হয়েছে? আপনি নিজের আপন মায়ের সাথে এমন ব্যবহার কেন করছেন? অহর্নিশ মুহূর্তে কেমন অদ্ভুত হয়ে গেল। চোখ দুটো লাল, চোখের কানিসে এসে জমা হয়েছে স্বচ্ছ নোনা পানির ঢল। যে কোনো সময় টুপ করে গড়িয়ে পড়বে। হাতের উল্টো পিঠে চোখের অশ্রুকণা মুছে দিয়ে অহর্নিশ নিজেকে ধাতস্থ করার প্রয়াস চালায়। পরিশেষে নম্র কণ্ঠে বলল, তিনি আমার আসল মা নন। আমার মা বহু আগে মারা গিয়েছে, আমাকে একা করে চলে গেছে। আয়ন্তিকা বিস্ফোরিত চাহনি দেয় অহর্নিশের দিকে। পাল্টা প্রশ্ন করার জন্য সে উদ্বিগ্ন হতেই ডাক পড়ে অহনার। ছোট জলদি সে রুম হতে বেরিয়ে অহনার নিকটে এসে দেখে সে ফুপাচ্ছে। অহনা তার হাত ধরে তার পাশে বসিয়ে দেয়, নাক টেনে বলে, তুই সব জানতে চাস না? আজ তোকে সব বলবো। আমি অহর্নিশের আসল মা না রে আয়ন্তী। আয়ন্তিকা খানিকটা থতমত খেয়ে বলল, জানি, মাত্রই বললেন উনি। আপন মা না হলে কি হয়েছে মামি? তাই বলে সে এমন ব্যবহার কেন করে সে তোমার সাথে? অহর্নিশের আসল মা যিনি ছিলেন আলিশা, তিনি খুব একটা ভালো ছিলেন না। কিন্তু অহর্নিশ ছোটবেলা থেকেই মা ভক্ত ছিল, মাকে ছাড়া কিছুই বুঝতো না। আলিশার নিজের বাচ্চাদের প্রতি কোনো ভালোবাসা ছিল না। তার বয়ফ্রেন্ড ছিল ইমান, ব্যবসার কাজে প্রায় সময় দেশের বাইরে থাকতেন। আর্নিয়া বোর্ডিং স্কুলে আলিশা ওর বয়ফ্রেন্ডকে বাসায় এনে অনৈতিক কাজ করত। অহর্নিশ তখন ক্লাস 4-এ পড়তো। মায়ের এসব কীর্তিকলাপ বাবাকে বলতো না। বাবা মাকে মারবে বলে তাড়িয়ে দিবে। আলিশাকে অহর্নিশ পা ধরে মায়ের মাথা ঠেকিয়ে পর্যন্ত বলেছে একটু ভালোবাসা পাওয়ার জন্য। কিন্তু সেদিন আলিশা ওকে খুব মেরেছিল। রড আগুনে গরম করে এনে ওইটা দিয়ে পিটিয়েছিল। আলিশার বয়ফ্রেন্ড অহর্নিশকে সেদিন টানা 2 ঘন্টা লাঠি দিয়ে পিটিয়েছিল। আলিশা তা দেখে কোনো বাধা প্রদান করেনি, শুধু হেসেছে। একজন মা এতটা নিষ্ঠুর কিভাবে হয় রে আয়ু? সেদিন থেকে অহর্নিশের উপর নরক যন্ত্রণা শুরু হলো। প্রায় আলিশা অহর্নিশকে মারতো, হাত দিয়ে না, মোটা মোটা লাঠি দিয়ে। কতদিন খেতে দেয়নি আমার ছেলেটাকে। অহনা আসলে মুখ চেপে হু হু করে কেঁদে দেয়। আয়ন্তিকা নিজেও কাঁদছে। ইস, মানুষ এত নিষ্ঠুর প্রকৃতির কিভাবে হয়? আয়ন্তিকা নিজেকে সামলে নিয়ে বলল, আলিশা আন্টি এমন কেন করতো?
নিজের ছেলেকে এতটা কেউ মারে কিভাবে? ইমানের সাথে বিয়েতে আলিশার মত ছিল না। ও অন্যজনকে ভালোবাসতো। ইমান আলিশাকে পছন্দ করত। অনেক বুঝিয়ে শুনিয়ে রেখে দিয়েছে তিনি আলিশাকে। বাচ্চা হবার পর ইমান আলিশার কিছু পরিবর্তন দেখে ভেবেছিল ও ভালো হয়ে গেছে, তাই সে বাইরে চলে যেত নিশ্চিন্তে। আর তখন আলিশা ওইসব করত। দিনকে দিন অনিশের উপর অত্যাচার বেড়েই চলেছিল। ছোট্ট সেই ছেলেটা কিভাবে যেন এত অত্যাচার সহ্য করেও বেঁচেছিল। আলিশা তাকে একদিন ভালোবাসবে তার আশায়। তারপর একদিন ইমান বাসায় আসে, নিজ চোখে দেখে ছেলেকে অত্যাচারের দৃশ্য। সেদিনই পুলিশ আলিশাকে আর ওর বয়ফ্রেন্ডকে ধরে নিয়ে যায়। ওরা এখনো জেলে। তারপর থেকে অহনিশ অন্যরকম হয়ে যায়, মেয়েদের ঘৃণা করা শুরু করে, একটু চাপা স্বভাবের হয়ে যায়। অয়ন ওর জীবনে আসলে যদিও ঠিক হয়ে যায় অনেকটা, কিন্তু মেয়েদের উপর থেকে ঘৃণাটা সরাতে পারেনি। বিশেষ করে আমার ইমান আমাকে অহনিশের খেয়াল রাখার জন্য বিয়ে করেছিল। অহনা থেমে গিয়ে বলল, আমার কষ্ট নেই অহনিশের করা ব্যবহারে। আমি শুধু চাই ছেলেটা ভালো থাকুক। ওকে দেখে রাখি সায়ু। আমার ছেলেটা অনেক কষ্ট সহ্য করেছে। আজ আসি। কথা শেষে ক্ষণের জন্য না দাঁড়িয়ে চটজলদি বাসা থেকে বেরিয়ে যায় অহনা। আয়ন্তিকা দুহাতে মুখ চেপে অশ্রুপাতে ব্যস্ত হয়ে পড়ে। নিজের ডান হাতটাকে তার কেটে কুচি কুচি করে ফেলতে ইচ্ছে করছে। এ কি করলো সে? এই থাপ্পড়টা কেন আগে সে তার গালে মারলো না? কেন না জেনে এমন ভয়ঙ্কর কাজটা করলো? আয়ন্তিকা সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। ধীরে ধীরে এগিয়ে যায় অহর্নিশের রুমে। কোমল বিছানার উপর হয়ে শুয়ে আছে অহর্নিশ। নেত্রপল্লব বন্ধ। ঘুমিয়ে পড়েছে কি? সামনে এগিয়ে গিয়ে পাশে বসতেই বোধগম্যত পায় অহর্নিশ সত্যিই ঘুমে। আয়ন্তিকা যেই গালটায় অহর্নিশকে দুটো থাপ্পড় মেরেছিল সেই গালটাতে পরাপর কয়েকটা চুমু খেয়ে নিল সে। মনে মনে প্রতিজ্ঞা করলো, আর কখনোই আপনাকে কষ্ট পেতে দেব না, প্রমিস। এখন থেকে আপনাকে সুখে রাখার দায়িত্ব আমার। আয়ন্তিকা অহর্নিশের পাশ ঘেঁষে শুয়ে পড়ল। তার একটা ঘুম প্রয়োজন। কান্না করার কারণে মাথায় চাপ সৃষ্টি হয়ে মাথা ব্যথা শুরু হয়েছে, ভীষণ ব্যথা। স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে খানিকটা অস্বস্তি নিয়ে বসে আছে অহর্নিশ। শুভ্রবর্ণের টিস্যু দিয়ে বারংবার ললাট হতে গাম মুছে নিচ্ছে। এই প্রথম কোনো মন্ত্রী তাকে পার্সোনালি মিট করতে ডেকেছে তার নিজ বাসভবনে। মন্ত্রীদের সাথে মূলত তার অফিসিয়াল কথাবার্তা হতো সবসময়। এই মিটিং সেই মিটিং। তার মাঝে মন্ত্রীদের তার সহিত সাক্ষাৎ হতো, টুকটাক কথা চলতো। সৎ নম্র স্বভাব এবং অল্প বয়সেই এতটা খ্যাতি অর্জনের জন্য বেশ কয়েকজন মন্ত্রীর কাছে সে প্রিয়পাত্র। আধ ঘন্টা পেরোতেই স্বরাষ্ট্রমন্ত্রী শাহাত উদ্দিনের ব্যক্তিগত কর্মচারী এসে বলল শাহাত তার জন্য বাগানে অপেক্ষমান। অহর্নিশ সৌজন্যমূলক হাসি দিলেও নিবৃত্তে সে তিক্ততা প্রকাশ করে। বাগানে যদি সাক্ষাৎ করবে তাহলে তাকে এতক্ষণ ড্রয়িং রুমে বসিয়ে রাখার মানেটা কি? বাগানে যেতে অহর্নিশ খেয়াল করে সাহেব বাগানে স্থাপনকৃত সোফায় বসে আছে হাসি মুখে, হাত ইশারা করে ডাকছে তাকে। অহর্নিশ পদচারণা দ্রুততর করে শাহাদের সামনে দাঁড়িয়ে বলল, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? শাহাদ ম্লান হাসে, পরবর্তীতে ভ্রু কিঞ্চিত রূপে প্রতিস্থাপন করে বলে, এই তো ভালো আছি, বসো তুমি। স্যার হঠাৎ আমায় পার্সোনালি ডেকে পাঠালেন, এনি প্রবলেম? বলছি ইয়াংম্যান, আগে বলো চা না কফি? শাহাদ একজনকে নির্দেশ দেয় কফি আনার জন্য। অতঃপর সে শটান হয়ে বসে বলল, তোমাকে ডেকেছি এক বিশেষ কারণে অহর্নিশ। কারণটা মাসুদ। সে আমার কাছে অভিযোগ করেছে তুমি বাল্য বিবাহ করছো, 15 বছরের এক মেয়েকে বিয়ে করেছ। এর জন্য সে তোমার বিরুদ্ধে মামলা করতে চাচ্ছে এবং বলেছে যেন তোমার বিরুদ্ধে স্ট্রং কোনো স্টেপ নিয়ে তোমাকে যে করে হোক এমপি পদ হতে সরাতে। অহর্নিশ কফি মগে চুমুক দিয়ে ভাবনা ছাড়াই বলল, কফি? স্যার এখন এতে আমার কি করার আছে? মাসুদ আপনাকে সব বলেছে, তা এখন আমি কি করতে পারি? আমাকে কেন এসব বলছেন? মাসুদ যা বলছে তা যদি আপনার কাছে ঠিক লাগে তাহলে তা করুন, আমি বাধা দিব না বা বাধা দেওয়ার সাধ্য আমার নেই। জানি তোমার বাধা প্রদানের কোনো ক্ষমতা নেই, তাই বলছি তোমার ওয়াইফের বর্তমান বয়স 17, আর কতদিন পরে 18তে পড়বে। এসবে আমার কোনো মাথা ব্যথা নেই। মাসুদ তোমাকে হত্যা করতে চেয়েছিল অনেকবার, তার নিশ্চয়তা কোনো না কোনো প্রমাণ আছে তোমার নিকট। সেই প্রমাণ আমার কাছে দাও, আমি ওর বিরুদ্ধে স্টেপ নিব। মন্ত্রীর নাতি মেয়রের ছেলে হয়েছে তো কি হয়েছে,
এত বড় অপরাধী এভাবে পার পেয়ে যেতে পারে না। তোমার উপর আমার যথেষ্ট ভরসা আছে। তুমি আমার খুব পছন্দের একজন, আমার ছেলের মতো, তাই বলছি। অহর্নিশ গভীর দৃষ্টিতে তাকায় শাহাদের দিকে। পৃথিবীতে তবে কি এখনো ভালো মানুষের অস্তিত্ব আছে? সে তো ভেবেই নিয়েছিল তার মৃত্যু দুয়ারে। পৃথিবী একটা ধন্যবাদ দিতে ইচ্ছে করছে তার, বিশেষ এক ধন্যবাদ। অহর্নিশ রাত করে বাসায় আসে। আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ ছিল তার। বাসায় এসে নিজের সাথে থাকা চাবি দিয়ে দরজা খুলে দিয়ে লক করে ছোট জলদি নিজ রুমে এসে আয়ন্তিকার পাশে গিয়ে শুয়ে পড়ে। আয়ন্তিকার এক হাত আঁকড়ে ধরে বিড়বিড় করে বলল, তুমি আমার কাছে খুব বেশি স্পেশাল আয়ন্তিকা, একটু বেশি স্পেশাল। এই যে তুমি আমার জীবনে পা রাখলে, আমার লাইফটা ফুলের মতো সুন্দর হয়ে উঠছে দিনকে দিন। আমার সাদাসিধে দুঃখে ভরা জীবনটাকে ফুলের মতো সুন্দর করার জন্য ধন্যবাদ তোমাকে। আয়ন্তিকার হাতে নিজের উষ্ঠধরের স্পর্শ এলে দেয় অহর্নিশ। দিন শেষে এটাই যেন শান্তি, পূর্ণতা। পৌষের প্রথমাংশ। আগের বছরগুলো হতে এবছর শীত যেন একটু বেশি। কুয়াশাচ্ছন্ন প্রকৃতিতে পশ্চিমে লাবাব সূর্য ডুবো ডুবো প্রায়। মোটা একটা শাল গায়ে জড়িয়ে নিয়ে আয়ন্তিকা বারান্দায় দাঁড়িয়ে। অহর্নিশ তার কাজে ব্যস্ত। দুপুর হতে সেই যে ল্যাপটপ নিয়ে বসেছে দিন দুনিয়া বলে, কারো দিকে তাকানোর তার সময় নেই। অভিমান রাগ চেপে নিয়ে আয়ন্তিকা বারান্দায় এসে থম মেরে দাঁড়িয়ে আছে। অহর্নিশ আর চোখে দেখছিল একবার আয়ন্তিকাকে, তবে সে অসহায়। কাজ ছেড়ে ওঠার বিন্দুমাত্র সময় নেই তার হাতে। পরিশেষে আরো 2 ঘন্টা পর অহর্নিশ ল্যাপটপ ছেড়ে উঠে দাঁড়ায়। সোজা বেলকনিতে এসে আয়ন্তিকাকে পেছন হতে আলত করে জড়িয়ে ধরে তার কাঁধে থুতনি স্থাপন করে বলল, রাগ করেছো চাঁদ? চাঁদ নামে অহর্নিশ আয়ন্তিকার তখন ডাকে যখন আয়ন্তিকা তার উপর ভীষণ ক্ষেপে থাকে। রাগ গলাতে তখন অহর্নিশ এই নামে ডাকে তাকে, এবং তার ক্ষণিক বাদে আয়ন্তিকা গাল পানি হয়ে অহর্নিশের সাথে স্বাভাবিক হয়ে যায়। কিন্তু আজ 10 থেকে 15 মিনিট পার হয়ে যাওয়ার পরও আয়ন্তিকা তার দিকে ঘুরে পর্যন্ত তাকালো না। অহর্নিশ তপ্ত শ্বাস ফেলে আয়ন্তিকাকে ছেড়ে আয়ন্তীর পাশাপাশি দাঁড়ায়। নম্র কণ্ঠে বলে, আমার কাজগুলো এমন আয়ন্তিকা, আমি চাইলেও তোমায় পূর্ণরূপে সময় দিতে পারি না, বাধ্য আমি। হাত পা শিকল দিয়ে বাঁধা আমার এত বড় দায়িত্ব কাঁধে নিয়েছি। ঠিকঠাক ভাবে সেই দায়িত্ব পালন না করলে তো দিন শেষে তোমাকে সবাই ইনসাল্ট করবে না? আমি তো ইনসাল্ট হবই, সাথে তোমাকেও তারা আঘাত করে কথা বলবে। ওটা তো আমি সহ্য করতে পারবো না। আয়ন্তিকার পর্বতসম অভিমান একটুখানি গলে পানি হলো বোধ হয়। অহর্নিশ নম্র যৌতিক কথা শ্রাবণ করে সে একটু নড়ে চড়ে দাঁড়িয়ে নতজানু হয়ে বলল, আমি তো বলিনি আপনি আমায় সারাক্ষণ টাইম দিন, শুধু বলেছি 1 ঘন্টা পাশে থাকলেও হবে। আপনি তো এখন আমার পাশে আধা ঘন্টাও ঠিক মতো থাকেন না। এখন কাজের চাপটা একটু বেশি, তাই এমন হচ্ছে। আমায় একটু সময় দাও, সবকিছু গুছিয়ে নিয়ে তোমায় কোলে করেই সারাদিন চুমু খাবো, প্রমিস। অহর্নিশ রসিকতা মিশ্রিত কণ্ঠ। আয়ন্তিকার অহর্নিশের কথার পরিপ্রেক্ষিতে তীক্ষ্ণ দৃষ্টি দেয়। পিছেল হাসে অহর্নিশ তা দেখে। হুটহাট আয়ন্তিকার এমন তীক্ষ্ণ রাগী দৃষ্টি তার কাছে বেশ লাগে। অহর্নিশ এগিয়ে গিয়ে আয়ন্তিকার এক হাত ধরে টেনে ঠেসে নিজের ওষ্ঠাধর স্পর্শ করায়। পরিশেষে হাতটাকে শক্তভাবে আঁকড়ে নিয়ে বলল, বাহিরে যাবে? এত এই শীতে? আমরা তো আর সিঙ্গেল কাপল না যে বাহিরে গেলে শীতে কাঁপাকাঁপি করব। আমরা ম্যারিড, একই শালের নিচে দুজনের উষ্ণতা আমাদের শীত আভাসটা কাটিয়ে দিবে। অহর্নিশ দুষ্ট হাসে। আয়ন্তিকার লজ্জায় লাল নীল হয়ে পিছনে ফিরে তাকায়। ইস, এই লোকটা কি কখনোই মানুষ হবে না? এত লজ্জা কেন দেয় সে লাজুকতাকে? অহর্নিশ বড় কোনো শাস্তি পাওয়া উচিত এই কর্মের পরিপ্রেক্ষিতে। ভীষণ লজ্জায় কুকটে দেওয়ার অপরাধে অহর্নিশকে অবশ্যই শাস্তি দেওয়া উচিত, বিশেষ ধরনের শাস্তি। অহর্নিশ আশপাশটাকে নিয়ে বলল, জলদি চেঞ্জ করে আসো আয়ন্তিকা, আমরা বাহিরে যাচ্ছি, এটা ফাইনাল। আয়ন্তিকার ইচ্ছে হলো সে না বলবে, তবে পরবর্তীতে নিজের গুরুতর ইচ্ছাটাকে দমন করতে না পেরে সে রাজি হয়ে বাহিরে যেতে। বেশ কয়েকদিন হলো বাহিরে যাওয়া হয় না অহর্নিশের সাথে। বাহিরে যাওয়া বলতে কলেজে যাওয়া আসা, বেসে যাওয়া এতটুকু। রুমে সে তৈরি হয়ে পরিপাটি হয়ে নেয় আয়ন্তিকা। অহর্নিশ নিজেও পাশের রুমে গিয়ে ছোট জলদি তৈরি হয়ে নেয়। গাড়িতে বসার পর ক্ষণ মাঝে অহর্নিশ চট করে আয়ন্তিকার গালে চিমটি বসিয়ে দিয়ে বলল, কারোর নজর না লাগুক, ফু। রক্তিম চোখে আয়ন্তিকা দৃষ্টি ফেরার মধ্যখানে এক পর্যায়ে সে অহর্নিশের করা কর্ম রিপিট করে। তবে সে চিমটিটা বেশ জোরে সোরে দিয়ে উঁচু গলায় বলল, নজর না লাগুক। অহর্নিশ শব্দ করে হেসে দিয়ে গাড়ি স্টার্ট দেয়।
একান্ত কিছু মুহূর্ত অনুভব করার জন্য তারা পাড়ি দেয় তাদের পছন্দের কোনো এক জায়গায় স্থানে। নিবৃত হতে অনুভব করার প্রয়াসে দুনিয়া ক্ষণিকের জন্য ভুলে যায় দুজন কপুত কপুতি। বছর খানেক পর বাড়ির শরীর নিয়ে উঠে বসার প্রয়াস চালায় অয়ন্তিকা, তবে সে বুঝি ব্যর্থ। পেটে বাবু আসার পরপরই অনেকটা মোটা হয়ে গিয়েছে সে। অহনা পাশে থাকায় সে উঠতে সাহায্য করে অয়ন্তিকাকে। পরিশেষে অহনা নিজ স্থানে বসার পর বলল, বাবা চাই আমার সেই ছোট্ট আয়ন্তী কত বড় হয়ে গেছে। তার পেটে এখন দুটো বাবু। এত বড় হলি কবে বলতো? এই তো কদিন আগেই তো মনে হয় তোর 18তম জন্মদিন পালন করলাম। তোকে কেক দিয়ে ভূত বানিয়ে দিল অহনিশ। ভার্সিটি ওঠার পর যদিও তোর মধ্যে অনেক ম্যাচুরিটি ভাব এসেছে, তবুও বিশ্বাস হয় না আমার। অয়ন্তিকা একগাল হাসে। বিতু সেই ছোট্ট 15 বছরের অয়ন্তিকা এখন 19 বছরের একজন তরুণী। কিছুদিন পরে সে মা হয়ে যাবে দুজন নব শিশুর। অয়ন্তিকা মুখশ্রীতে এখন আর বাচ্চাটি ভাবটা এতটাই নেই, তবে আছে পারশিষ্ট। আগের মতোই আচরণ করে না সে। সবার কাছে এজন্য নতুন এক অয়ন্তিকা, কিন্তু অহর্নিশের নিকটে সে আগেরই অয়ন্তিকা হয়ে যায়। দিন শেষে অয়ন্তিকা বালিশে ঠেস দিয়ে বসে বলল, আমারও বিশ্বাস হয় না আম্মু, আমার পেটে যে দুটো বাচ্চা আছে তা একদমই মানতে ইচ্ছে হয় না। কিন্তু তারা দুজন যখন পেটের ভিতর মারামারি শুরু করে তখন ফিল করি আমিও মা হতে যাচ্ছি। অহনিশটাকে ধরে কয়টা থাপ্পড় মারা উচিত ছিল রে আয়ু। 18 বছর হওয়ার পরই সে উঠে পড়ে লেগেছে বাচ্চার জন্য। ফাজিল। তাদের কথার মাঝে পিছন থেকে কেউ বরাট কণ্ঠে বলল, তুমি কি আমায় সত্যি মারবে মা? অয়ন্তিকা অহনা পিছনের দিকে দৃষ্টি দিয়ে দেখে অহনিশকে। গাল ভর্তি দাড়ি, আগের থেকে আরেকটু সুদর্শন হয়ে গিয়েছে বলে মনে হয় অয়ন্তিকার কাছে। অহনা তেজি কণ্ঠে বলল, অবশ্যই এই যে যারা আসছে তাদের তুই দেখে রাখবি। ভুলেও যেন আয়ন্তিকার উপর বাচ্চাদের দিয়ে দিপি টই টই করবি না। বাচ্চাদের আমি দেখে রাখবো মা, ওদের আগে আসতে দাও, তারপর দেখবে একজন পারফেক্ট বাবা কাকে বলে। অহনা অহর্নিশ দুজনের মধ্যে কথা বলা শুরু করলো। অয়ন্তিকা মুগ্ধ দৃষ্টিতে দেখে মা ছেলেকে। সময়ের ব্যবধানে স্বাভাবিক হয়ে গিয়েছে তাদের সম্পর্ক। আর 5টা সাধারণ মা ছেলের মতোই তাদের সম্পর্ক এখন। তবে যদি ভিন্নতা ধরা হয় তাহলে তাদের দুজনে ভালোবাসাটা বেশ গাঢ় হিসেবে দেখা যায়। অহর্নিশ এখন মা বলতে যেমন পাগল, তেমনি অহনা আগের মতোই ছেলে বলতে পাগল। এখানে কিছুটা ক্রেডিট অবশ্য অয়ন্তিকাকে না দিলেই নয়। অহনা আর কিছুক্ষণ কথা বলে বেরিয়ে যায় কেবিন থেকে। অহর্নিশ নিজের হাতে থাকা জিনিসপত্র রেখে এগিয়ে আসে অয়ন্তিকার নিকট। এসে পাশে বসে স্বভাবগত মতে অয়ন্তিকার এক হাত টেনে ধরে সে আলতো চুমু খায়। তারপর শীতল কণ্ঠে বলল, ভয় পাচ্ছ আয়ন্তিকা? অয়ন্তিকা ভ্রুকুটি কিঞ্চিত উস্কে নিয়ে বলল, ভয় কেন পাবো? আজ তোমার ডেলিভারি, আমাদের বাচ্চা আসবে পৃথিবীতে। এই সময় প্রায় সবাই তো একটু ভয় পায়। ভয় আমি মোটেও পারছি না অহর্নিশ, বরং আপনি যে ভয়ে উপকার তা আপনার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। অহর্নিশ শুকনো ডুব গিলে সে আসলে প্রচন্ড ভয় পাচ্ছে। অয়ন্তিকার প্রেগন্যান্সিতে কিছু জটিলতা থাকার কারণে সিজার করতে হচ্ছে। অহর্নিশের ভয় এখানেই। বোকার মতো তার সব চিন্তাধারা। পেট কাটলে তার অয়ন্তিকা ঠিক কতটা ব্যথা পাবে, পেট কাটলে কেউ বেঁচে থাকে, এসব ভিত্তিহীন চিন্তা করে সে ভিতরে ভিতরে প্রায় শুপছে গিয়েছে। অতিরিক্ত চিন্তায় তার মাথার ভেতর থেকে আউট হয়ে গেছে সবকিছু। একজন শিক্ষিত মানুষ হয়েও সে এসব চিন্তাধারা করছে, তা শুনে অয়ন হাসতে হাসতে লুটিপুটি খাওয়ার অবস্থা। অহর্নিশকে কামতে দেখে অয়ন্তিকা ব্যতিব্যস্ত হয়ে বলল, ঘামছেন কেন আপনি? ঠিক আছেন তো? অহর্নিশ নিজেকে দাতস্থ করে বলল, ঠিক আছি, তুমি শান্ত থাকো তো, একটু চুপচাপ বসে থাকো। হাঁটবে? অহর্নিশ অয়ন্তিকার হাত শক্ত করে ধরে চুপ করে বসে থাকে। মৌনতা পালন করা যদিও এই মুহূর্তে তার পক্ষে সম্ভব হচ্ছে না, তবু চেষ্টা করে নিজেকে স্থির রাখার। সে এমন ব্যাকুল হয়ে গেলে কিভাবে চলে? ওটের সামনে অস্থিরতম রূপে পায়চারি করছে অহর্নিশ। তার পাশে সিটে বসে হাই তুলছে অয়ন। কয়েকবার সে অহর্নিশকে টেনে এনে বসিয়ে রাখার চেষ্টা করার পর অহর্নিশ তাকে রাম ধমক দিয়েছে, যার ফলস্বরূপ সে এই চেষ্টা আর দ্বিতীয়বার করেনি। অহর্নিশের বর্তমান অবস্থা এমন, সে ওটির দরজা ভেঙে ভিতরে যেতে পারলে তবে বুঝি শান্তি আসতো। অয়ন উঠে দাঁড়িয়ে অহর্নিশের পাশে এসে দাঁড়ায়। বিরক্তি নিয়ে সে বলল,
ভাই থাম, আর কত হাঁটাহাঁটি করবি, একটু বস। ভাবির কিচ্ছু হবে না, চিল। সারার সময় আমি কত কান্নাকাটি করছিলাম মনে আছে? মানে হুদাই করলাম। সারা একদম ঠিক ছিল আল্লাহর রহমতেই। তুই বসে আল্লাহকে ডাক। জীবনে তো নামাজ ঠিক মতো পড়স নাই, এই সময় নামাজ পড়লেও কাজে লাগতো। যাই হোক, অয়নের কথা শেষেই অহর্নিশ চট করে বলল, দোস্ত আমি নামাজ পড়বো, তুই আমাকে একটা জায়নামাজ এনে দে, জলদি যা। অয়ন ম্লান হেসে বলল। আচ্ছা ওয়েট কর, আনতেছি। খানিক বাদে অয়ন জায়নামাজ আর টুপি নিয়ে আসে। অহর্নিশ অজু করে এসে নামাজের নিয়ম জেনে নামাজ পড়া আরম্ভ করে। নামাজ শেষে দীর্ঘ সময় নিয়ে মোনাজাত করে সে আসে উটের সামনে। নির্দিষ্ট সময় পর বাচ্চার কান্নার আওয়াজ কানে আসতেই অহর্নিশ অয়নের এক হাত শক্ত করে চেপে ধরে। ক্ষণিক পর দুজন নার্স টাওয়ালে করে দুটো বাবু নিয়ে এসে হাজির হয় অহর্নিশের সামনে। হাসি মুখে তার সদ্য হওয়া এক ছেলে এবং এক মেয়েকে কোলে নেয় অহর্নিশ স্তব্ধ। থমকানো দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে সদ্য জন্ম নেওয়া নবজাতকের দিকে। দুটো বাচ্চা অহর্নিশের দিকে পিট পিট করে তাকিয়ে আলতো করে হাত নাড়ছে। অয়ন হেসে বলল, এমপি সাহেব কংগ্রাস, কোলে নিন বাবুদের। অহর্নিশ কাপা হাতে সর্বপ্রথম তার মেয়েকে কোলে নিয়ে চুমু খায়। কানের পাশে কাপা কণ্ঠে আজান দেয়। অয়ন নেয় ছেলেকে। পরবর্তীতে অহর্নিশ নার্সকে বিচলিত হয়ে জিজ্ঞেস করলো অয়ন্তিকার কথা। জানতে চাইলে তারা জানায় অয়ন্তিকা সুস্থ আছে এবং কিছুক্ষণ পরে বেডে দেওয়া হবে। অহর্নিশ এবার ছেলেকে কোলে তুলে নিয়ে কানের পাশে আজান দেয়। মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে সে ছেলের দিকে। বাবা হওয়া এত প্রশান্তি। অহর্নিশের মনে হলো পৃথিবীর সর্বোচ্চ সুখী মুহূর্তে সে বসবাস করছে। সে সবচেয়ে সুখী ব্যক্তি এই দুনিয়ায়। পিতৃত্বের এত সুখানুভূতি তা আজ হারে হারে অনুভব করছে অহর্নিশ। পরবর্তী দিন ভোরে সেন্স আসে অয়ন্তিকার। নেত্রপল্লব টেনে খুলে অয়ন্তিকা পেট ব্যথার যন্ত্রণায় ছটফট করার মতো অবস্থা। ডানে দৃষ্টি দিতে দৃশ্যমান হয় অহর্নিশকে। মেয়েকে কোলে নিয়ে তখন সে ব্যস্ত ছিল নানার কথার মধ্যে। অয়ন্তিকা গলার স্বর তীব্র করে অহর্নিশকে দুবার ডাকে, কিন্তু অহর্নিশ একবারও তাকায় না তার দিকে ফিরে। অভিমান হয় অয়ন্তিকার। অভিমানে নেত্রে এসে জমেছে অশ্রুকণা। ইচ্ছে হলে এখনই সে চুপ হয়ে যেত, কিন্তু তার এই মুহূর্তে বাচ্চাদের ছুঁয়ে দেওয়ার তীব্র বাসনা জেগেছে। তাই আরেকবার দুর্বল গলায় উঁচু কণ্ঠে ডাক দেয় অহর্নিশকে। অহর্নিশ তৎক্ষণাৎ সামনে গাড় বাঁকিয়ে তাকায়। অয়ন্তিকার নেত্রপল্লব উন্মুক্ত দেখে সে নিবৃতে আল্লাহর নিকট শুকরিয়া আদায় করে। মেয়েকে কোলে নিয়েই অহর্নিশ অয়ন্তিকার নিকট এগিয়ে যায়। বেডের সাইডে দাঁড়িয়ে মৃদু হেসে বলল, ফাইনালি জ্ঞান ফিরেছে তোমার, আলহামদুলিল্লাহ। কেমন লাগছে এখন? পেটে ব্যথা করছে? কোথায় যন্ত্রণা করছে? ঠিক আছো তো? অহর্নিশের করা এত এত প্রশ্নের একটারও প্রত্যুত্তর করল না অয়ন্তিকা। সে অভিমান করেছে বড্ড অহর্নিশের উপর। থমথমে কণ্ঠে সে অদরের মাঝে ব্যবধান সৃষ্টি করে বলল, আমি বাচ্চাদের দেখতে চাই। অহর্নিশ অসন্তুষ্ট হেসে মেয়েকে অয়ন্তিকার পাশে শুয়ে দেয়। পরিশেষে পদচারণ করে নিয়ে আসে ছেলেকে। তাকেও অয়ন্তিকার পাশে শুয়ে দিয়ে অহর্নিশ পাশে একটু টুল নিয়ে বসে পড়ে। অতঃপর নম্র কণ্ঠে বলল, আমার প্রশ্নগুলোর উত্তর দিলে না যে? অয়ন্তিকা ছেলে মেয়ের গালে হাতে আদুরে স্পর্শ দিয়ে বলল, দিতে বাধ্য নই। অহর্নিশ ছোট্ট করে শ্বাস ফেলল। তার বোধগম্য হয়ে গিয়েছে অয়ন্তিকা নিশ্চিত কোনো ব্যাপার নিয়ে তার উপর অভিমান করছে। এই মেয়েটা বড্ড অভিমানী। অল্প কিছুতে যেমন কেঁদে আকুল হয়ে ওঠে, তেমনি সামান্য ব্যাপার নিয়ে অভিমান করে গাল ফুলিয়ে বসে থাকে। এই ব্যাপারটা অহর্নিশের কাছে মোটেও ভালো লাগে না, বরং রাগ লাগে আরো। আর 10টা প্রেমিকের মতো সে না। প্রেমিকের সব ধরনের ব্যবহার সে নর্মালে নিবে, ভালোবাসবে। অয়ন্তিকা তার সাথে যখন এমন ব্যবহার দেখায় তখন তার ইচ্ছে হয় এই মেয়েকে ধরে তুলে আছাড় দিতে। নিজেকে দাতস্থ করে নিয়ে অহর্নিশ ফের বলল, আমি কি কিছু করেছি অয়ন্তিকা? কথা বলছো না কেন আমার সাথে? অয়ন্তিকা এবারও প্রত্যুত্তর করলো না। সে ব্যস্ত বাচ্চাদের চুমু খেতে। কিছুক্ষণ তাকিয়ে থাকছে, আবার কিছুক্ষণ আদর ভাব নিয়ে চুমু খাচ্ছে। বাচ্চাগুলো হয়েছে একটু বেশি কিউট, দেখলে আদর করতে ইচ্ছে করে। অয়ন্তিকা ভেবে পায় না তার মতো শ্যামলা মেয়ের এমন সাদা দবদবে দুটো কিউট বাচ্চা হলো কি করে। পরক্ষণেই অহর্নিশের কথা মনে পড়তে তার কাছে স্বচ্ছ হলো ব্যাপারটি। তার ছেলে মেয়ে তাদের বাবার মতোই হয়েছে, অতিরিক্ত সুন্দর, অতিরিক্ত কিউট। অহর্নিশ ধৈর্য রাখতে পারল না। হাঁসফাঁস করা শেষে রুষ্ট কণ্ঠে বলল, এই তুমি কি কথা বলবে? অয়ন্তিকা কেঁপে ওঠে খানিকটা। সাথে তার ঘুমন্ত রাজকন্যা ঠোঁট ভেঙে কেঁদে দেয়। চোখ দুটো গরম করে তাকাতে অহর্নিশ আমতা আমতা করলো,
তবে সে দমে না গিয়ে বলল, এভাবে তাকাচ্ছ কেন? আজব, দোষ তো তোমারই। একটু রিপ্লাই করলে কি আমি অত জোরে চিল্লিয়ে উঠতাম? বলো, কথা বলো আয়ন্তিকা প্লিজ। দেখো কতটা সময় আমি তোমার গালে একটু আদরে স্পর্শ দেইনি, কাছে টেনে নিয়ে তোমার চুলের ঘ্রাণ নেইনি, হাতের আঙ্গুলে চুমু খাইনি। তুমি বুঝতে পারছো আমার অবস্থাটা? একটু কথা বলো। এমন থম মেরে বসে থাকলে আমি আমার কাজ করতে পারবো না তো। আয়ন্তিকার মেয়ের কান্না থামিয়ে ওকে পাশে শুয়ে দেয়। হাত দিয়ে চুলগুলো ঠিক করে নিয়ে শটান হয়ে বসে। কিছু সময় পার হওয়ার পর সে অভিমানী কণ্ঠে বলে, আপনাকে কতবার আমি বলেছিলাম আমার সাথে থাকতে, ডক্টর অনুমতি পর্যন্ত দিয়েছিল, আপনি আসেননি কেন? অহর্নিশ নতজানু হয়ে ঠোঁট কামড়ে লাজুক রূপে রূপান্তর হয়। পরিশেষে সে মাথা উঁচু করে বলল, নিজের চোখের সামনে তোমাকে কাটাছেঁড়া করা দেখতে পারবো না আমি, আর না তোমার কষ্ট সহ্য করতে পারতাম। তাছাড়া আমি রক্ত, মেডিকেল ইনস্ট্রুমেন্ট ভয় পাই। আয়ন্তিকা সেকেন্ড খানিক বাকরুদ্ধ রইল। অতঃপর শব্দ করে হেসে দেয় সে। হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা তার। তবে পেটের দিকে খানিকটা ব্যথা অনুভূত হতে সে থেমে যায়। কিন্তু এখনো সে নিস্তব্ধে হাসছে। হাস্যরত মুখেই বলল, সিরিয়াসলি, আপনাকে তো আমি সাহসী মনে করতাম। ছি, এমপি সাহেবের এই হাল তলে তলে। অহর্নিশ চোখ পাকিয়ে বলল, এই টপিক এখানেই অফ। চুপ। আয়ন্তিকা চুপ হয়ে যায়। মৌন রূপে থাকাকালীন এক সময় সে উৎসাহ নিয়ে বলল, ছেলে মেয়ের নাম কি রাখবেন ঠিক করেছেন? তুমি ঠিক করো। তা কি করে হয়? আপনি বাবা, আপনারও তো একটা অধিকার আছে, তাই না? তাহলে তুমি ছেলের নাম ঠিক করো, আমি মেয়ের নাম দেখি। ওকে, কয়েক মিনিট পর বলছি, দুজন একসাথে বলবো। দুজন একসাথে মৌন রূপে চলে যায়। কয়েক মিনিট পর আয়ন্তিকা বলে ওঠে, আমার নাম ভাবা হয়ে গিয়েছে। অহর্নিশ ম্লান হাসে। আমারও। ফার্স্টে আপনি বলুন। আমাদের মেয়ের নাম হবে তোমার নামের সাইডিশ থেকে সাইশা, সাইশা আহমেদ। কেমন হয়েছে? আয়ন্তিকা গম গম সুরে বলল, খুব বেশি সুন্দর। ছেলের নাম কি রাখলে? ফরদিন আনাফ। অহর্নিশ ছেলেকে কোলে নিয়ে চুমু খেয়ে কানের কাছে ফিসফিস করে তার নাম উচ্চারণ করলো। অহর্নিশের কেন যেন মনে হলো তার ছেলের নাম শোনামাত্র হালকা ঠোঁট যুগল প্রসারিত করেছে, যার মানে অহর্নিশ ধরে নিয়েছে তার ছেলে একটু হেসছে। খানিক বাদে আগমন ঘটে অহনা, ইমান এবং আয়ন্তিকার বাবা মার। একে একে সবাই বাচ্চাদের কোলে তুলে নিয়ে একে একে আদরের বাহার খুলে বসলো। অহর্নিশ অয়ন্তিকা মুগ্ধ চোখে তা দেখলো। এরই মাঝে টুপ করে অহর্নিশ আয়ন্তিকার লড়াটে তার অদরের স্পর্শ মিলিয়ে দিয়েছে। আয়ন্তি তেমন রাগ দেখায়নি, এতে চুপ ছিল পুরোপুরি। কয়েকদিন পর আয়ন্তিকা কিছুটা সুস্থ হলে হসপিটাল থেকে রিলিজ পায়। আজ 3 দিন হলো সে বাসায়। পুরো 3 দিন তার আনাফ সাইসার পিছে ব্যয় হয় তার। অহর্নিশের দিকে বিন্দুমাত্র নজর দেওয়ার সময় নেই। এতে অহর্নিশ ভীষণ ক্ষুব্ধ। সে পারে না অয়ন্তিকাকে নিয়ে কোথাও দূরে চলে যায়। অয়ন্তিকা এখন শুধু আনাফ সাইসা করেই পার করে দেয়। অহর্নিশকে দেখার সময় কই তার? রাত 8টা। অহর্নিশ রুমে পায়চারি করছে অস্থিরভাবে। অয়ন্তিকাকে আজ এক নজরেও দেখা হয়নি তার। মেয়েটাকে ধরে কেলানি দিতে পারলে বুঝি ভালো হতো। অহর্নিশকে ইগনোর করা। অবশেষে রাত 1টার দিকে রুমে আসে অয়ন্তিকা। ক্লান্তি সর্বমুখশ্রীতে এটে সেটে আছে। তা দেখে অহর্নিশ মন গলে পানি হয়ে যায়। সে মনে মনে এটে নিয়েছিল আয়ন্তিকার রুমে আসতেই ইচ্ছে মতো বকবে, কিন্তু আয়ন্তিকার হাল দেখে তার খারাপ লাগে। মেয়েটা সারাদিন কত খাটুনি না করে। সে তো সারাদিন বাইরে থাকে, কিন্তু আয়ন্তিকাকে 2 বাচ্চাকে সামলাতে হয়, সংসারের সব কাজ করতে হয়, পড়াশোনায় টাইম দিতে হয়, অহনা ইমানের আদেশ মানতে হয়। ইস, কত চাপ যাচ্ছে মেয়েটার উপর। একবারও তো অহর্নিশ এটা ভেবেই দেখেনি। আয়ন্তিকা সাইসাকে বিছানায় ঠিকঠাক শুয়ে দিয়ে দুপাশে কোলবালিশ রেখে দেয় আনাফ অহনার কাছে। সেখানেই ঘুমাবে। দুজনকে রাখা আয়ন্তিকার পক্ষে সম্ভব না। অহর্নিশ তো ঘুমালে তার দিন দুনিয়ার কোনো ঠিক থাকে না। সে বাচ্চাদের দেখবে কি করে? অহর্নিশ ছটফট করার এক পর্যায়ে বলল, আয়ন্তিকা। আয়ন্তিকা পিছন ফিরে তাকিয়ে বলল, কিছু বলতে চান? সাইশাকে শুয়ে দিয়েছ না? আর কোনো কাজ থাকলে শেষ করে বারান্দায় আসো, আমি অপেক্ষা করছি। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। খানিক পর আয়ন্তিকা এসে দাঁড়ায় অহর্নিশের পাশে। অহর্নিশ তখন বাহিরে দৃষ্টি আবদ্ধ করে পরিবেশ দেখতে মত্ত ছিল। কারো অবস্থান টের পেয়ে সে বুঝতে পারলো আয়ন্তিকা এসেছে। চট করে গার বাঁকিয়ে সে ডানে তাকায়। আয়ন্তিকাকে দেখে বলল, কি বলবেন? অহর্নিশ কিছুক্ষণ ঠোঁট কামড়ে তাকিয়ে আয়ন্তিকাকে পর্যবেক্ষণ করলো। তারপর অদ্ভুত হেসে বলল, সাইশা, আনাফ হওয়ার পর শুকিয়ে তো কাঠ হয়ে গেছো,
বাচ্চারা বড় হলে তোমার হাড্ডি গুনতে পারতো। এতটুকু বলে থমে অহর্নিশ অয়ন্তিকার কর্ণদ্বারে ফিস করে কিছু বলল। উক্ত কথা শুনে অয়ন্তিকা তৎক্ষণাৎ লজ্জায় মিয়ে যায়। খানিক বাদে বলল, যা অসভ্য, যত সব ফাউল কথা। অহর্নিশকে সশব্দে হেসে বলল। এটাই সিরিয়াস কথা? অতঃপর মৌনতা। অয়ন্তিকার বাহিরে দৃষ্টি দেয়। ঠিক তখনই অহর্নিশ তার পিছনে গিয়ে দাঁড়িয়ে আলতো করে আলিঙ্গনে আবদ্ধ করে। অয়ন্তিকা কিছুটা কেঁপে ওঠে। অহর্নিশ শীতল কণ্ঠে বলল, আমার জীবনটাকে পূর্ণতা দান করার জন্য ধন্যবাদ আয়ন্তিকা, বিশেষ বিশেষ ধন্যবাদ। আমি তোমার নিকট কৃতজ্ঞ থাকবো আজীবন। অয়ন্তিকা তপ্ত শ্বাস ফেলে একটু হাসলো। অহর্নিশ তা দেখে ফের বলল, আমার সামনে হেসো না তো আর কখনো। অয়ন্তিকা চমকে বলল, কেন? তুমি হাসলে গাল দুটো কেমন ফুলে ওঠে, তখন ইচ্ছে করে ঠুস করে কামড় বসিয়ে দিতে, নয়তো আস্ত গালটাই গিলে ফেলতে। তোমার গাল দুটো হাসলে আমার কাছে আপেলের মতো দেখতে লাগে। অয়ন্তিকা বিরক্ত সুরে বলল, আপনি যে পাগল জানেন? পাবনায় অ্যাডমিট করলে ডক্টররা নিশ্চিত আপনার উদ্ভট কথা শুনে তারা নিজেরাই পাগল হয়ে যেত। অহর্নিশ কিছু বলল না। অয়ন্তিকার কথার পরিপ্রেক্ষিতে সে সরে দাঁড়ালো, চোখ বন্ধ করে নিয়ে ব্যস্ত হলো কিছু মুহূর্তের ছবি আঁকতে নিবৃত্তে। দেখা গেল তারা এঁকে দিল অয়ন্তিকার ছবি। না, সে কখনোই বলতে পারবে না অয়ন্তিকাকে নিজের ভালোবাসার কথাটি। তাই কয়েক বছর পর মাহির ফোন দিয়েছিল অহর্নিশকে। ফোন দেওয়ার পর সঙ্গে সঙ্গে ফোন কেটে দেয়। মাহির একটা মেসেজ দিয়েছিল তাকে। মেসেজটা বড্ড অদ্ভুত লাগে অহর্নিশের নিকট। সেদিন মাহির অয়ন্তিকার সাথে সাক্ষাৎ করে যাওয়ার পর তার কোনো আদেশ পায়নি অহর্নিশ। চেষ্টা করেছিল খুঁজে বের করার, কিন্তু ফলাফল শূন্য। দেশের বাইরে চলে গিয়েছিল সে। অহর্নিশ ছটফট করছে মেসেজটা পড়ার পর মুহূর্তে। বারংবার সামনের দিকে তাকাচ্ছে। অপেক্ষার প্রহর গুনছে অয়ন্তিকা কখন আসবে, কখন তার ছটফটানি অস্থিরতা খানিকটা কমে যাবে। পরিশেষে খানিক পর অয়ন্তিকা ওয়াশরুমে হতে সিক্ত কেশগুলো আলতো হাতে মুছতে মুছতে বেরিয়ে আসে। অহর্নিশ এক মুহূর্ত বিলম্বিত না করে ছট করে উঠে দাঁড়িয়ে অয়ন্তিকার সন্নিকটে গিয়ে দাঁড়িয়ে পড়ে। শুষ্ক অদরে সিক্ততা পূর্ণ করে অস্থির হয়ে বলে ওঠে, আয়ন্তিকা, গত কয়েক বছর আগে মাহির ঠিক তোমাকে কি বলেছিল? প্রশ্নটা শ্রবণ করার পর অয়ন্তিকার মুখশ্রী কেমন থমথমে রূপ ধারণ করে। হাতের তোয়ালে বা পাশে রেখে দিয়ে সে নতজানু হয়। প্রত্যুত্তরে করতে ইচ্ছে করছে না তার। কিছু কথা গোপন থাকলে কি খুব বেশি দোষ হয়ে যাবে? অয়ন্তিকা মিনমিন সুরে বলল, না বললে কি খুব বেশি অপরাধ হয়ে যাবে? আমি এই বিষয়ে বলতে চাচ্ছি না। অহর্নিশ দম ফেলে বলল, দেখো আয়ন্তিকা, এই প্রশ্নটা আমি তখনই করতাম, কিন্তু শুধুমাত্র তোমার মানসিক অবস্থার জন্য আমি সেই কথাটা জিজ্ঞেস করিনি। কিন্তু এখন আমার জানা প্রয়োজন, খুব প্রয়োজন। প্লিজ স্পিক আপ। অয়ন্তিকা ডানে বামে তাকায়। অস্বস্তি হচ্ছে, তবে পরক্ষণেই কিছু ভেবে নিয়ে দাতস্থ হয়। লম্বা লম্বা শ্বাস ফেলে সে বলল, আপনি আমায় একটা এগ্রিমেন্টের ওপর ভিত্তি করে বিয়ে করেছেন, মাহির ভাইয়ের সাথে এগ্রিমেন্ট করে। এটা ছিল দ্বিতীয় কারণ আমায় আপনার বিয়ে করার। তিনি সেটা আমাকে বলেছিলেন। আসলে এই এগ্রিমেন্ট, মাহির ভাইয়ার আমায় পছন্দ হওয়ার সব হাত ছিল। আপনার মায়ের স্বভাবের কারণে আপনি কোনো মেয়েদের পছন্দ করতেন না। সুযোগ পেলে যে কোনো মেয়েকে নিজের মায়ের মতো মনে করে অপমান করেন। তাই আপনার আব্বু এবং মাহির ভাইয়া এই বুদ্ধি এঁটেছিল। এগুলো সব প্ল্যান করা ছিল। মাহির ভাইয়া আমাকে নিজের বোনের মতোই দেখতো। এগ্রিমেন্ট করেছে শুধুমাত্র আপনি যাতে আমায় বিয়ে করেন, মেয়েদের প্রতি আপনার ভুল ধারণা পাল্টে যায়। মাহির ভাইয়া সেদিন তাই বলেছিলেন আমায়। অহর্নিশ বিস্ফোরিত চাহনি নিক্ষেপ করে অয়ন্তিকার পানে, অবকলন করে পুরো দমে থাকে। অয়ন্তিকার বলা বর্তমান কথাটি তার নিকট হজম হয়নি। অহর্নিশ কোনো মতে বলল, এত কিছু ঘটে গেছে আমার পিছনে, আর আমি জানি না। গড, কি সাংঘাতিক। অহর্নিশের হাল দেখে অয়ন্তিকা মৃদু হাসে, নত হয়ে বিড়বিড় করে বলল, মাফ করবেন, মাহিরের বলা পুরো কথাটা আপনাকে বলা সম্ভব না। আপনি আল্লাহর দেয়া আমার জন্য এক বিশেষ উপহার। আপনাকে হারাতে চাই না। অহর্নিশ ফের বলল, সাইশা আনাপ কই? আম্মুর কাছে। আমি যাচ্ছি, ওদের খাওয়াতে হবে। আচ্ছা যাও, খাওয়ানো শেষ হলে নিয়ে এসো। সকাল থেকে দেখি না ওদের। অয়ন্তিকা ইশারায় আচ্ছা বলে বেরিয়ে আসে রুম থেকে। তার কষ্ট হচ্ছে প্রবল অহর্নিশকে পুরো কথাটা জানাতে না পারার জন্য। তবে কিছু বিষয় গোপন রেখে যদি প্রিয়জনকে আগলা রাখা যায় তাহলে তা অন্তর্লীনে রাখাই শ্রেয়। অয়ন্তিকা যেতেই অহর্নিশ মাথা চেপে ধরে বিছানায় বসে পড়ে। সবকিছু কেমন ধোঁয়াশা মনে হচ্ছে। কিছু তো আছে যা অহর্নিশের এখনো অজানা।
অগোচরে ঘটে যাচ্ছে। ফোন বের করে ফের মেসেজটি নেত্র সম্মুখে তুলে ধরল সে। মাহিরের প্রেরিত মেসেজটি ছিল অনেকাংশে এমন। সুখী আছিস আমার কাঙ্ক্ষিত জিনিস নিয়ে? কেমন আছে অয়ন্তিকা? দেখে রাখি সুখী। আই হোপ অয়ন্তিকা তোকে সবকিছু বলেছে যা আমি সেদিন বলতে গিয়েছিলাম। তোর কাঙ্ক্ষিত মানুষ আমারই ছিল, তবে কাগজে কলমে। মন দেহ তোর। ভুলবশত আমার সাথে তার পূর্ণত মিল হয়েছিল, তবে পুরোপুরি আজ তোকেই দিয়ে দিলাম। আয়ন্তিকে কখনো কষ্ট দিবি না। উপরোক্ত কথাগুলো নিয়ে মাথা ঘামাস না। মেঘের আড়ালে সূর্যের থেকে সম্মুখে থাকা সূর্যটাই বেশি সুন্দর হয়। এতটুকু মেসেজ। কিছু কথা অস্পষ্ট বুঝতে পারলেও আবার কিছু কথা অহর্নিশের বোধগম্য হয়নি একটু, তবে মাথা ঘামালো না সে। আয়ন্তিকার উপর তার পূর্ণরূপে আস্থা আছে। সুঠাম দেহ, ক্লান্ততায় পরিপূর্ণ। চট করে দেহে এলিয়ে দেয় সে বিছানায়। চোখ দুটো আঠালো রূপে লেগে আসতে চাইছে, বাধা প্রদান করে না অহর্নিশ। একটু ঘুম আবশ্যক বড্ড। সাইসাকে অহনার কাছে রেখে আহনাবকে কোলে তুলে নেয় আয়ন্তিকা রুমে আসে। অহর্নিশকে বিছানায় ঘুমন্ত দেখে ম্লান হাসে। আহনাবকে সে অহর্নিশের পাশে ঠিকঠাক মতন শুয়ে দিয়ে দুপাশে বালিশ দিয়ে অহর্নিশের নিকট এগিয়ে আসে। গালে টুপ করে ওদরের স্পর্শ মিলিয়ে দিয়ে খানিকক্ষণ মৌনরূপে দাঁড়ায় সে। স্নিগ্ধতার মাঝেই হুট করে মলিনতা এসে বর করলো যেন। কাবার্ডের কাছে দ্রুত পানে এগিয়ে শুভ্র রঙের বাস করা কাগজটি হাতে তুলে নিয়ে তাতে চোখ বুলায় আয়ন্তিকা। বাস করা শুভ্র কাগজটির বাস খুলে নিতে চোখের সামনে ভেসে ওঠে কালো রঙের কালি দিয়ে লেখা গোটা অক্ষরে কাবিননামা, যেখানে তার এবং মাহিরের সাইন করা। কাগজে কলমে পূর্ণরূপে তারা দুজন একসময় ছিল স্বামী স্ত্রী। নিচে আরো একটি কাগজ, সেটা তালাকনামা, যার অর্থ ডিভোর্স পেপার। সেখানেও তাদের দুজনের সাইন। তপ্তশ্বাস ফেলল আয়ন্তিকা। ক্ষণের মধ্যে কাগজ দুটো ছিঁড়ে টুকরো টুকরো করে জানালা দিয়ে ফেলে দেয়। বৃষ্টির পানিতে স্নিগ্ধ রূপে একাকার হয়ে মিলিয়ে যায় কিছু তিক্ত সত্য। প্রকৃতিও যেন উদ্গ্রীব সেই রহস্য খোঁজার প্রয়াসে। তবে আয়ন্তিকা মাহির যেন ফোন করেছে এই তিক্তকর কিছু কাহিনী ঘটনার সম্পর্কে তারা কাউকেই জানাবে না। অহর্নিশের মুখ ভেঙে যাওয়ার পর সে তার পাশে আবিষ্কার করে আয়ন্তিকা। চোখ মুখ কুঁচকে অদ্ভুতরে রূপের ঘুমের বিবরে আয়ন্তিকা। এটা কেমন ঘুমানোর স্টাইল? অহর্নিশ তা বোধগম্য হয় না। তবে তার এখন আয়ন্তিকাকে বিরক্ত করার তীব্র বাসনা জেগেছে নিবৃতে। ইচ্ছে দমিয়ে না রাখতে পেরে সে চট করে আয়ন্তিকার গালে হাতে সজোরে চিমটি দিয়ে বসে। আয়ন্তিকার ঘুম ভেঙে যায়। অহর্নিশকে দাঁত কেলিয়ে হাসতে দেখে সে বুঝে যায় সর্বঘটনা। তবে আয়ন্তিকা অহর্নিশকে চমকে দিয়ে রেগে না গিয়েই উঠে বসে অহর্নিশকে আলিঙ্গনে আবদ্ধ করে নেয়। অহর্নিশ চমকে গেলেও সে ততটা পাত্তা দেয় না। নিজ হস্ত দ্বারা আগলে নেয় সে আয়ন্তিকাকে। বক্ষপিঞ্জর থেকে হুট করে আয়ন্তিকা মুখ তুলে নিয়ে আড়ষ্ট হয়ে বলে, আই লাভ ইউ অহর্নিশ। চারটা মাত্র শব্দ। অহর্নিশের কাছে তা বড্ড ভারী লাগলো। অবিশ্বাস্য আঁকি পল্লব মেলে আয়ন্তিকাকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে সে আশেপাশে তাকে লম্বা লম্বা শ্বাস টানা শুরু করে। একই শুনল সে। বুক এমন দরপর করছে কেন? হৃৎপিণ্ড এমন বেগতিক ভাবে লাফাচ্ছে কেন? শিরা উপশিরায় যেন রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। ক্ষণের মাঝে পা কাঁপা শুরু হয়ে হিমরূপে রূপান্তর হতে শুরু করছে। নিজেকে বহু কষ্টে সামলে অহর্নিশ অস্পষ্ট স্বরে বলল, সত্যি বলছো? ডু ইউ লাভ মি? লাভ মি অর নট? মিথ্যে বলতে যাবো কেন? আমি সত্যি আপনাকে ভালোবাসি প্রচন্ড। এতদিন আপনার সাথে থেকে আপনাকে অনুভব করা শিখেছি। নতুন অনুভূতির সাথে পরিচিত হয়েছি। ম্যাচুরিটি আসলে বুঝতে পেরেছি নতুন নতুন অনুভূতিটার নাম। তবে তবে আপনি কি আমায় ভালোবাসেন অহর্নিশ? অহর্নিশ পুরোপুরি চুপ হয়ে যায়। সে নিজের অনুভূতি প্রকাশ করতে জানে না, প্রকাশ করতে চায় না। প্রত্যেকটা অনুভূতি অহর্নিশ তার অন্তর্লীনে সংগ্রহ করতে পছন্দ করে। এই যে অন্যের সাথে তার এত ভালো ফ্রেন্ডশিপ, অথচ অহর্নিশ কখনো তা মুখ ফুটে স্বীকার করেনি। একটিবার বলেনি, দোস্ত তুই আমার জীবনে আসার পর আমার জীবনটা বদলে গেছে। তুই না আসলে বুঝে আমি মরে যেতাম। তোকে আমার দরকার, তুই আমার ভালো বন্ধু। এই টাইপ কোনো কথা অয়নকে সে মুখ ফুটে একবারও বলেনি। মায়ের সাথে চমৎকার একটা মা ছেলের সম্পর্ক তৈরি হওয়ার পর সে বলেনি, মা ভালোবাসি তোমাকে। বাবাকে একবারও আদর সেরে বাবা ডেকে অনুভূতি তার কম বেশি করা হয়নি। তেমনই অয়ন্তিকাকে সে কতটা ভালোবাসে তাও হয়তো হবে না বলা যাচ্ছে। অহর্নিশ অয়ন্তিকার কোমল হাত চেপে ধরে। অয়ন্তিকা তাতে
ডানে তাকায়। লোকটা নাই বলুক ভালোবাসার কথাটা মুখে, থাকুক অন্তর্লীন প্রণয় হয়ে। আয়ন্তিকা তো বুঝেই নিয়েছে ভালোবাসাটা। এই যে ঠোঁট, চোখ, হাত সবাই বলে দিচ্ছে অহর্নিশের আন্তর্লীন প্রণয়ের কথা। মুখে না বলুক, দিক ভঙ্গিতে প্রকাশ করেছে, এটাই তো যথেষ্ট। থাকুক না তাদের প্রেমটা অন্তর্লীন প্রণয় হয়ে। হাই বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।